সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা। প্রথমে আমি চট্টগ্রাম ১৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশ। উত্থাপিত বিষয় চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশ এবং আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাটের পরেই চামড়াজাত পণ্য শিল্প আজকে ধ্বংসের মুখে। কুরবানির কাঁচা চামড়ার দাম 10, ট্যানারির লোকসান, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানো, সাভার ট্যানারি কমপ্লেক্সে সিইটিপি সংকটের কারণে 1 লক্ষের বেশি শ্রমিকের কর্মসংস্থান আজকে হুমকির মুখে। 2018 সালে $1.2 বিলিয়ন রপ্তানি হলেও 2024 এবং 25 অর্থ বছরে তা নেমে এসেছে $70 কোটি নিচে। এই শিল্প রক্ষার বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি প্রয়োজন বলে আমি মনে করি। দেশের স্বার্থে জরুরি কারণে কুরবানির মৌসুম আজকে শেষ। এই কুরবানি মৌসুমের আগেই এই পার্লামেন্টে আমি ৭১ বিধিতে 2 মিনিটের আলোচনায় আমি এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মাননীয় মন্ত্রী। প্রতি বছর এই সময় কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে আজকে প্রায় বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী আমলে এই চামড়াটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। আমাদের 4 দলীয় জোটের আমলে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল, তখন চামড়ার মূল্য ছিল 1200 থেকে 1700 টাকার কাছাকাছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে তা ধ্বংসের ধারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছে। মাননীয় স্পিকার, এবারও দাম 10-এ গরিব কৃষক মাদ্রাসার আয় নষ্ট হচ্ছে। সাভার ট্যানারি কমপ্লেক্স সিইটিপি এখনও আন্তর্জাতিক মান লক সার্টিফিকেশন পায় নাই। ফলে H&M ক্লার্কস এর মতো বড় ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে। অথচ ওনারা 2001 সালের 4 দলীয় জোটের আমলে আমাদের তৎকালীন 4 দলীয় জোটের সাথে বাণিজ্য মন্ত্রী যখন আমাদের চট্টলার কিছু সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, উনি চুক্তি করে আন্তর্জাতিক ক্রেতা যারা ছিল তাদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে এসেছিল। তখন চামড়ার মূল্য সর্বনিম্ন 1400 টাকা ছিল। পাকিস্তানের চামড়া শিল্পী থাকলেও মাননীয় স্পিকার, আপনার নোটিশে তো এইসব কথা নাই, আপনি নোটিশটা পড়েন। স্পিকার, ওই মাঝে মাঝে একটু অ্যাড করে যে আপনি পরে বলতে পারবেন। জি জি, মাননীয় স্পিকার, রিডিংটা ঠিকভাবে পড়তেছি, এখন পড়েন, পরে জি জি জি। মাননীয় স্পিকার, ভারত পাকিস্তানের চামড়া শিল্পে ভর্তুকি থাকলেও আমাদের শিল্প নগদ সহায়তা ও গ্যাস বিদ্যুতের মূল্য পিছিয়ে যাচ্ছে। অবৈধভাবে কাঁচা চামড়া পাচার বন্ধ হচ্ছে না। কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটি গঠন করা দরকার। তানি করে আয় করার জন্য এটা বিশেষ কাজ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় বাণিজ্য মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, বিরোধী দলের মাননীয় জ্যেষ্ঠ সদস্য জনাব শাহজাহান খান যে বিষয়টির অবতারণা করেছেন, এটির জরুরতা বা জনগুরুত্বের বিষয়ে কারোরই কোনো দ্বিমত নাই।
এবং উনার যে পরিসংখ্যানগুলি দিয়েছেন সেই সংখ্যা একটু তারতম্য হলেও বিষয়টি জেনারেলি এডমিটেড একটা ফ্যাক্ট। মাননীয় স্পিকার, আজকে থেকে 15-16 বছর আগে বা 20 বছর আগে হাজারীবাগে ছিল আমাদের ট্যানারিগুলি, কনসেন্ট্রেটেড ছিল। তো ওই সময়ে কমপ্লায়েন্সের তেমন কোনো ইস্যু ছিল না, বাইরে যারা কিনতো তাদের জন্য স্ট্রিক্ট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ছিল না। হাজারীবাগ থেকে যখন সাভারে স্থানান্তরিত হয় তখন প্রথম পয়েন্ট অফ কন্টেনশন যেটা ছিল যে চামড়ার বর্জ্যগুলি যেভাবে নদীতে যায় তাতে পরিবেশ নষ্ট হয়। তো এই বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য হাজারীবাগের পুরো ট্যানারি কমপ্লেক্সটা সাভারে নিয়ে আসা হয়। যারা হাজারীবাগে ছিলেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেরি করেছেন এবং এক সময় সরকার একটা টাইম ফ্রেম বেঁধে দেয় যে অমুক তারিখের মধ্যে শিফট করতে হবে, ম্যান্ডেটারি। তো এনারাও শিফট করেছেন। শিফট করার সিদ্ধান্তটা ভালো ছিল মাননীয় স্পিকার, কিন্তু যে উপায়ে শিফটিংটা হয়েছে এই ব্যবস্থাপনাটা ছিল একেবারে পুয়ার। ওইখানে যাওয়ার পরে বেশিরভাগ ট্যানারি দম হারিয়ে ফেলে, তারা নতুনভাবে শুরু করতে পারেনি। এবং সিইটিপি যেটা আমাদের মাননীয় সদস্য যেটা সিইটিপির কথা বললেন, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটার প্রজেকশন ছিল যে এটি কম বেশি 25,000 কিউবিক মিটার পানি প্রতিদিন পরিশোধন করবে, বর্জ্য পরিশোধন করবে। কিন্তু কার্যত দেখা গেল এটি দৈনিক 14 থেকে 17,000-এর মতো কিউবিক মিটারের মতো পরিশোধন করতে পারে। 14,000-এর উপর করতে পারে যদি প্রি ট্রিটমেন্টটা খুব ভালো হয়। এটির একটি দুর্বলতা। দ্বিতীয় দুর্বলতা হলো এখানে ক্রোম একটা খুবই ক্ষতিকর একটা কেমিক্যাল চামড়ার মধ্যে থাকে। এই ক্রোম রিকভারির ব্যবস্থাটা এখানে নাই। আর তৃতীয়ত, যে ট্যানারিগুলি হাজারীবাগ থেকে এসেছে সাভারে সেগুলি নিজেরা ইটিপি করেনি এবং নিজেরা কমপ্লায়েন্ট হয়নি। মাননীয় স্পিকার, এলজিডব্লিউ সনদ পেতে, এলজিডব্লিউ হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ, একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রেজিম। এইটার সার্টিফিকেট পাওয়ার জন্য রিকোয়ার্ড স্কোর হচ্ছে 1710। এর মধ্যে ইটিপির সার্টিফিকেশন হচ্ছে 150, বাকি 1560 কিন্তু অন্যান্য কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়া পূরণ করেই অর্জন করতে হয়। কিন্তু যেহেতু ইটিপি নাই, ইটিপি কমপ্লায়েন্ট না, ইন্ডিভিজুয়াল ইটিপিগুলি নাই, সেজন্য এরা আর বাকি পয়েন্টগুলি স্কোর করে বাকি কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টাটা করে নাই। ফলাফল যেটা হয়েছে, 20 বছর আগে নন কমপ্লায়েন্ট ট্যানারিগুলি চামড়া রপ্তানি করতে পারত, বাইরের ক্রেতাদের সেইরকম কোনো কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়ান ছিল না। এবং যেহেতু রপ্তানি হতো, এটির বাজার ছিল, সেই হেতু এই কাঁচা চামড়ার সুবিধাটা, কাঁচা চামড়াগুলি মাননীয় স্পিকার আমরা সবাই জানি মূলত কুরবানির পরে দান হয়ে যায়, মূলত মাদ্রাসাগুলিতে যায়, কওমি মাদ্রাসা এটার উপকারভোগী হয়। তো যখন চামড়ার ক্রেতা কমে গেল, যারা প্রসেস করবে তাদের সংখ্যা কমে গেল, তারা কমপ্লায়েন্ট না, তখন বাজারে যেটার ইম্প্যাক্টটা আসে এটার ফলে এই দানের চামড়ার মূল্য আর আসে না, যে কারণে কওমি মাদ্রাসাগুলিও এই মূল্য পায় না এবং মূল্য পায় না বলেই এটা থেকে আস্তে আস্তে তারা বিমুখ হয়ে পড়ছে চামড়া নেয়ার ক্ষেত্রে। তো আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপগুলি নিচ্ছি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশকে জানাতে চাই, আমার মাননীয় সদস্যকে জানাতে চাই। প্রথম হচ্ছে, সব থেকে বেশি চামড়ার চাঙ্ক আসে কুরবানির ঈদের সময়। কম বেশি 1 কোটি পশু জবাই হয়। এই 1 কোটি পশুর মধ্যে গরুর চামড়ারও ভালো দাম আছে, কদর আছে, আর ব্ল্যাক বেঙ্গল গোট যেটা আমাদের নর্থ বেঙ্গলে হয় এটারও একটা কদর আছে মার্কেটের মধ্যে। কিন্তু এই চামড়া পশুর গা থেকে খুলে নেওয়াটা যদি স্কিল ডুবেতে হয় তাহলে চামড়াটার মূল্য আছে, 1 নাম্বার। দ্বিতীয়ত, চামড়া যদি পশুর গা থেকে খুলে নেওয়ার পরে 4-6 ঘন্টার মধ্যে যথাযথ উপায়ে লবণ মাখানো হয় তাহলে এটা পরবর্তী 3-4 মাসের জন্য প্রিজার্ভ করার উপযোগী হয়। এই জিনিসগুলি আগামী দিনে আরো বেশিরভাবে ব্যাপকভাবে মার্কেটে এই স্কিলটা স্প্রেড করার জন্য আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম নিচ্ছি।
এক নাম্বার। দ্বিতীয়ত হলো আমাদের এক্সপোর্টের সক্ষমতা বৃদ্ধির জন্য সাভারের আমাদের যে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিটিপি, এটার কারেকশন করে এটার সক্ষমতা নিয়ে যাব আমরা 25,000 কিউবিক মিটারে। আমরা আরেকটি সিটিপি করব, করে চামড়া প্রথম অবস্থায় পরিশোধন হওয়ার পরে এটা কয়েকটা ধাপ। মাননীয় স্পিকার, আই হোপ ইউ উইল বিয়ার উইথ মি ফর কাপল অফ মিনিটস মোর, বোর হবেন না। চামড়ার কয়েকটা ধাপ। প্রথম এটা যায় একটা ধাপে, তারপরে যায় ক্রাস্ট লেদারে, তারপরে যায় ফিনিশড লেদারে। প্রথম ধাপটা হচ্ছে লাইট ব্লু। তো আমাদের 70% কেমিক্যাল যেটা পরিশোধনের দরকার হয় এবং যেটার জন্য ইটিপি, ইন্টেন্স একটা ইটিপি লাগে, সেটি প্রথম অবস্থায় বের হয়ে আসে। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পরিশোধনের মেইন ওনাসটা থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে আমাদের দুইটা সেন্ট্রাল ইটিপির উপরে, কিন্তু একটা সার্টেন সাইজের উপরের যতগুলি ট্যানারি তাদের জন্য আমরা ম্যান্ডেটরি করে দিব তারা ইন্ডিভিজুয়াল ইটিপি করবে, এবং তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজন বোধে ফিনান্সিয়াল সাপোর্ট দিব। তাদের প্রত্যেকের এই এলজিডব্লিউ সার্টিফিকেশন থাকতে হবে, এটা আমরা ম্যান্ডেটরি করে দেব। যারা আর আর্থিকভাবে যারা সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে, যারা এই সেক্টরে আর পারবে না, তাদেরকেও আমরা ট্রেস করে তাদেরকে আমরা গ্রেসফুল একটা এক্সিট দিব, যাতে পরিস্থিতির শিকার তারা না হয়। এই কাজগুলি করা হয়ে গেলে মাননীয় স্পিকার, চামড়া প্রসেস করার পূর্ণ সক্ষমতাটা আমাদের কাছে ফিরবে, আমাদের ফ্যাক্টরিগুলি ফুললি কমপ্লায়েন্ট হবে, আর চামড়া এবং চামড়াজাত পণ্যের উৎপাদন থেকে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে এটাকে একটা 10+ বিলিয়নের এক্সপোর্ট সেক্টরে পরিণত করা। ইনশাল্লাহ সেইটাতে আমরা পৌঁছাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিজ্ঞ, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচয় না থাকলেও ওনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, উনি বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত বিজ্ঞ এবং একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। তো আমি যেটা প্রশ্ন রাখতে চাই যে এইবারের কুরবানিতে আমাদের টোটাল 96,67,418টি কুরবানি হয়েছে শুধুমাত্র গরু। এরপরে মহিষ হয়েছে প্রায় 23%, আর এটা ছাগল যেটা বলা হয় আমাদের কালো ছাগল, সেটাও প্রায় 27.9% কুরবানি হয়েছে। তো কুরবানির আগেই আমরা দেখেছি প্রত্যেকবার ব্যাংক থেকে চামড়া ব্যবসায়ীদেরকে একটা লোন দেওয়া হতো এবং গভর্নমেন্ট থেকে লবণও সাপ্লাই দেওয়া হতো, এবং আমরা আমাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি চামড়ার ব্যবসায়ী, চামড়ার গুদাম সবচেয়ে বেশি আছে, যেটা সাভারের আগে। তো আমি মাননীয় মন্ত্রীকে যেটা জিজ্ঞাসা, এখন 31 লাখের বেশি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু মেহেরবানি করে একটা লোন স্যাংশন করতেন, লবণগুলা যদি একটু ফ্রি দিতেন, তাহলে আমাদের এই 31 লাখ চামড়া যেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে, সেখান থেকে কি আমরা উদ্ধার হতে পারতাম না? আপনার মতো এইরকম বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে আমি যতটুকু জেনেছি, আপনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই কুরবানির আগে 31 লাখ এই চামড়াগুলো যদি আমরা বাঁচাতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশে চামড়া শিল্পের দেশ 10 ফেসিবাদের সময় হয়েছে, আমাদের বর্তমান নতুন সরকারের আমলে আমরা কি একটা উন্নতি লাভ করতে পারতাম না? মাননীয় মন্ত্রীকে আমি জানতে চাই, 31 লাখ চামড়া বাঁচানোর ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হলো না, এবং ঋণ কেন বরাদ্দ হলো না ব্যবসায়ীদের জন্য, আর সরকারিভাবে কেন লবণ বরাদ্দ করা হয় নাই? এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আশা করি উত্তরের পরে কাঠগড়া থেকে রেহাই দিবেন মাননীয় সদস্য। প্রথম হলো লবণ দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা প্রায় 17,60,00,000 টাকার লবণ বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি, এবং তার আগে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি মাদ্রাসার মোহতামিম শিক্ষকদের ডেকে, কিছু সংখ্যক সিলেক্ট বেসিসের শিক্ষক এবং মোহতামিমদের ডেকে প্রশিক্ষণ দিয়েছি।
আমরা প্রায় 8 লক্ষ লিফলেট তাদের কাছে দিয়েছি যে কি উপায়ে চামড়াগুলি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, যে কারণে আপনার পরিসংখ্যানের সাথে আমার প্রাপ্ত পরিসংখ্যানের যদিও একটু অমিল আছে, আমাদের কাছে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী 1,01,00,000 পশু জবাই হয়েছে এবার কুরবানির ঈদে। এই 1,01,00,000-এর মধ্যে আমরা প্রায় 70 লাখ চামড়া সংরক্ষণ করতে পেরেছি সারা দেশে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে মাননীয় স্পিকার, চামড়া যদি স্কিলফুলি পশুর গা থেকে খুলে নেওয়া হয় এবং এটা যদি নির্ধারিত সময়ের মধ্যে লবণ মাখানো হয়, তাহলে পরবর্তী ধাপের যারা ট্রেডার তাদের কাছে এটার কদর আছে। চামড়া যদি পচে যায় সেটার তো কোনো ভ্যালু নাই। তো যে চামড়াগুলি ঠিকমতো পশুর গা থেকে খুলে নেওয়া হয়েছে এবং যেটা সময় মতো লবণ মাখানো হয়েছে, দ্যাট গট এ ভ্যালু। এখন এটা একটা তর্কের বা প্রশ্নের বিষয় হতে পারে, ডিবেটের বিষয় হতে পারে যে যে মূল্য আমরা ধার্য করেছি সেই মূল্য তারা পেয়েছে কিনা। মাননীয় স্পিকার, এটা তো বুঝতেই পারেন, এটা তো বাজার অর্থনীতি। মূল্য আপনি যাই নির্ধারণ করে দেন, আপনি মার্কেটের এফিসিয়েন্সি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে সেই মূল্যটার কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ হবে। তো মূল্য কম বেশি হয়েছে, কিন্তু আউট অফ 1,01,00,000 এই পরিমাণ চামড়া সংরক্ষণের তথ্য আমাদের কাছে আছে, যার মধ্যে 30-35 লাখের মতো চামড়া ইতিমধ্যে সাভারটিয়ানা ঋতু চলে এসেছে। আচ্ছা, আর যে সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি তার মধ্যে একটা লবণের কথা বললাম, প্রচারণার কথা বললাম, লিফলেটের মাধ্যমে প্রচার হয়েছে, টিভির অ্যাডের মাধ্যমে প্রচার হয়েছে পূর্ববর্তী 7 দিন। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার, আমরা একসাথে সব চামড়া চলে এসে সাভার ইটিপি যেন ওভারলোডেড না হয়ে যায়, সেই জন্য জেলা প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুরবানির ঈদ পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত কোনো চামড়াবাহী ট্রাক যেন ঢাকায় আসতে না পারে সেটি কম বেশি আমরা এনশিওর করেছি, যাতে এই সময়ের পরে সংরক্ষিত চামড়াগুলি যদি আসে তাহলে সাভার ট্যানারির উপর হয়তো বেশি লোড হবে না। এইভাবে মাননীয় স্পিকার আমরা চেষ্টা করেছি চামড়া যদি ধরে রাখা যায়, যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। আর যে কার্যপদ্ধতির কথা আমরা বললাম, আগামী দিনে এইগুলির বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আপনার এই উদ্বেগও থাকবে না এবং এটির ফলাফল বাংলাদেশ দীর্ঘদিন উপভোগ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। লোনের কথা, মাননীয় স্পিকার, এখন যে পরিস্থিতি এবং কমপ্লায়েন্ট যে কয়টি ট্যানারি কমপ্লায়েন্ট তারা ফিনান্সিয়ালি সলভেন্ট, এর বাইরে আমরা যদি একটা মেসিভ আকারে বাজারে টাকা ছাড়তাম, আমাদের কাছে মনে হয়েছে যে এটা প্রপার রিটার্ন আসার সুযোগটা কম ছিল, এটা আননেসেসারি একটা ম্যানিপুলেশন ক্রিয়েট হতো এবং এই টাকাও আদৌ ব্যাংক আর ফেরত পেত না। তো মার্কেটটা যেন অহেতুক টাকা ছাড়ার মাধ্যমে নষ্ট না হয় সেজন্য আমরা উপকরণ দিয়েছি, কিন্তু এই টাকার পদক্ষেপে যাইনি। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ ছিল, লবণ দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় ভূমি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় প্রকৃত ভূমিহীন ও দরিদ্রদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান প্রসঙ্গে। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী মোট খাস জমির পরিমাণ 38,53,794 একর। এর মধ্যে খাস জমি প্রায় 20,71,000 একর এবং নদ, খাল ও জলাশয় সহ অকৃষি খাস জমির পরিমাণ 17,81,000 একরের বেশি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রকৃত খাস জমির পরিমাণ এর চেয়েও অনেক বেশি হতে পারে, যার একটি উল্লেখযোগ্য অংশ প্রভাবশালীদের দখলে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জমির একটি বড় অংশ প্রায় 4,84,000 একর কৃষিকাজের উপযোগী। মাননীয় স্পিকার, দেশে ভূমিহীন ও দরিদ্রদের জন্য সরকারি খাস জমি বিনামূল্যে বা স্বল্প মূল্যে বন্দোবস্ত দেওয়ার বিধান রয়েছে। ভূমি সংস্কার আইন ও
কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী প্রকৃত ভূমিহীন ও কৃষকরা কৃষিকাজের জন্য 1 থেকে 1.5 একর পর্যন্ত এবং বাস্তুভিটার জন্য সর্বোচ্চ 5% খাস জমির বন্দোবস্ত পাওয়ার যোগ্য। এটি সরকারের একটি চলমান প্রক্রিয়া হলেও নানা আইনি জটিলতা ও বিড়ম্বনার কারণে প্রকৃত ভূমিহীনরা খাস জমি বন্দোবস্ত খুব একটা পাচ্ছে না। বরং ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সাজসে ঘুষ বা দুর্নীতির বিনিময়ে প্রভাবশালী চক্র, রাজনৈতিক ব্যক্তি ও সচ্ছল ব্যক্তিরা ভুয়া নাম ও মিথ্যা তথ্য দিয়ে নিজেদের নামে খাস জমি বন্দোবস্ত পাচ্ছে। অনেক ক্ষেত্রে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি পাকা বাড়ি বা পর্যাপ্ত জমির মালিকদের মধ্যেও খাস জমি বরাদ্দ পাওয়ার নজির রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন চরাঞ্চলে জোর যার মুলুক তার নীতিতে খাস জমি দখল করে রাখা হয় এবং প্রকৃত ভূমিহীনরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন। অথচ এই খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত প্রদান করা হলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতি জনগুরুত্বপূর্ণ বিদায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেনু। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সাহেব যে বিষয়টি উত্থাপন করেছেন, সারা বাংলাদেশের 350 জন মাননীয় সংসদ সদস্যের এটা প্রাণের কথা। প্রত্যেক এলাকায় এই সমস্যায় জর্জরিত। তারপর আমাদের চেষ্টা আছে বাংলাদেশের অবৈধ দখলকৃত খাস জমি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে চিহ্নিত করা হয়। অবৈধ দখলমুক্তকরণের লক্ষ্যে এই সংক্রান্ত একটি আইন আছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস। মাননীয় স্পিকার, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা 2024 প্রয়োগের মাধ্যমে অবৈধ দখলমুক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় হইতে খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্ত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রাপ্ত বরাদ্দ সকল জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান সহ এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান একটি চলমান প্রক্রিয়া। কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 1997 অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মাঝে কৃষি জমি বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে। এরপর মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাননীয় 350 জন সংসদ সদস্য তাদের প্রত্যেকে আমি ভূমিমন্ত্রী হিসাবেই সমসম্মান দিয়ে থাকি। আমি জানি যে নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের এই সংক্রান্ত বিষয়গুলি জনমনে কখনোই শুভ লক্ষণ নয়। সেই জন্য কার্যকরী নিজেদের এলাকায় বিচরণ করে অফিসগুলি তদারকি করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে লিখলে আমরা ইতিমধ্যে আইন অনুযায়ী অনেক ব্যবস্থা নিয়েছি। সামনের দিনে সরকারের স্বচ্ছতা সুনির্দিষ্ট করার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার নির্বাচনী আসন
ভোলা ৪ চরপেশন মনপুরা। এখানে আপনার নির্বাচনী আসনের পাশেই এই আসনটি। গত ১৬ বছরের ফেসিবাদী নির্যাতন এবং বঞ্চনার বাহিরে নয় এই অঞ্চল। এখানে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ভূমিহীনরা, বিশেষ করে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাস্তুহারা মানুষগুলো বেড়িবাঁধের পাশে বসবাস করছে। আর যে শত শত একর খাস জমি রয়েছে চরপেশন মনপুরায়, এই জমিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী এবং প্রভাবশালী যারা রয়েছে অভূমিহীন ব্যক্তিরা ভূমি অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অফিস থেকে ভূমিহীন সনদ নিয়ে নিজেদের নামে তারা বন্দোবস্ত নিয়েছে। সামান্য কিছু ভূমিহীন কৃষক বা জেলে তারা হয়তো ভূমি পেয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো তাদের জায়গার দখল নিতে পেরেছে, অনেকেই নিতে পারেনি। আবার যারা নিয়েছে তাদেরকেও উৎখাত করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় ভূমিমন্ত্রী, চরপেশন মনপুরায় ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের জন্য ডিজিটাল ডাটাবেস কোনো তালিকার মাধ্যমে এই ভূমিহীনদেরকে ভূমি বিতরণের পরিকল্পনা রয়েছে কিনা আপনার? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমার অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের খুব আইকন লিডার, যুব সমাজের মধ্যমণি, অনেক প্রতিবাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় সারা দেশব্যাপী জনগণের পক্ষে এসেছিল। আমাদের মাননীয় প্রিয় নেতা, সংসদ নেতার অত্যন্ত স্নেহভাজন, তার অভিযোগটি সম্পূর্ণই সঠিক। আর আমার খুব স্বপ্ন ছিল যে একজন বীর সন্তানের পবিত্র মাটি যাওয়ার, যিনি আমাদের দেশের, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। মাননীয় স্পিকার, আপনার বাবা জাতির খুব গৌরবান্বিত নেতা, আমার খুব প্রিয় নেতা, আমাদের এই অঞ্চলের জন্য শেরেবাংলা একে ফজলুল হক। আমার খুব ইচ্ছা আছে সেখানে যাওয়ার। আমি আশা করছি আমার মাননীয় সংসদ সদস্য সহ সেই এলাকায় আপনার সুবিধা মতো সময় যদি হয় ভালো, তাহলে আমি খুব দ্রুতই যাব এবং ভূমি মন্ত্রণালয়ের সকল উচ্চপদস্থ মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় সহ আমরা সেই এলাকায় যাব, সরেজমিনে দেখে আমরা অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেব এবং মাননীয় সংসদ সদস্যের যে প্রত্যাশা ভূমিহীনদের মাঝে সব কিছু আমরা ইনশাল্লাহ অত্যন্ত দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের অবস্থান প্রায় সব সংসদ সদস্যেরই। তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের আস্থা অর্জনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, আপনারা আরও সক্রিয় হন এবং আমাদের কাছে আসেন। আমরা অবশ্যই সমস্ত দুর্নীতি উচ্ছেদ করে একটি স্বচ্ছতা জনগণের মাঝে আমরা উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম মাননীয় সদস্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসদে উপস্থাপনের জন্যে। ভোলা একটি দ্বীপাঞ্চল, এখানে অনেক খাস জমি এখনও রয়েছে, প্রতিনিয়ত চর জেগে ওঠে। সংসদ সদস্যরা যদি আগ্রহ ব্যক্ত করেন, এর পিছনে লেগে থাকেন, তাহলে অনেক দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা সম্ভব। বিএনপির বিগত সরকার 2001 থেকে 2006 সরকারের আমলে আমার নির্বাচনী এলাকায় ভোলা 3-এ 20,000 ভূমিহীন কৃষককে জমি দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজেই এর একটা বড় অংশ নিজের হাতে দলিল দিয়েছেন তজিমুদ্দিন স্টেডিয়ামে, এবং এই 20,000 লোক
আজীবন উপকৃত হবে। সুতরাং অন্যান্য এই ধরনের যেখানে খাস জমি আছে, অনেক এলাকাতেই আছে, যদি সংসদ সদস্যগণ আগ্রহ প্রকাশ করেন, সরকারের একটি যুগান্তকারী কার্যক্রম হবে ভূমিহীনদের মধ্যে জমি বিতরণ করা। আর আপনি ভোলায় যেতে চেয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ একটা সঠিক সময়, যদি সময় পারমিট করে, আমিও নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য নুরুল ইসলামকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাহেবকে আমরা যদিও মিনু ভাই ডাকি, আমাদের অনেক স্নেহ করেন। আপনাকে ভোলায় আমি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে আপনি যে ভূমি প্রতিমন্ত্রীর কথা বলেছেন, আরও যারা যারা আগ্রহী প্রত্যেককে আমি ভোলায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি মাননীয় স্পিকার সহ আমরা সেই অনুষ্ঠানে যোগদান করতে পারবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় ভূমিমন্ত্রী। মাননীয় স্পিকার, অনেক অনেক আপনাকে ধন্যবাদ, এবং এটা একটা ঐতিহাসিক সময়। আমি জানি সারা দেশের আমাদের নির্বাচিত 350 জন মাননীয় সংসদ সদস্যর এটা হৃদয়ের কথা। আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মাটি মানুষের নেত্রী, প্রধানমন্ত্রী সাবেক, আমাদের মা, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের প্রত্যাশা থাকলো আপনি সহ উপযুক্ত স্থানে যে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি চেষ্টা করব এই ধরনেরই আরেকটি যুগান্তকারী উদ্যোগ যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব আখতার হোসেন, মাননীয় সদস্য কিছু বলতে চান? আখতার হোসেন সাহেবকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই দেশে সরকারি দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, বিরোধী দলের এই একই ধরনের সমাবেশ করার অধিকার আছে, এবং সেই অধিকারের জায়গা থেকেই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। গতকাল আমাদের উদ্বোধনী সেশন ছিল। গতকাল রাতের বেলা আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, আমি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সাভারে গিয়েছিলাম, একটা সমাবেশে উপস্থিত হয়েছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা স্টেজে ওঠার আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই। এবং সেখানে যখন বক্তব্য চলছিল, হঠাৎই সেই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, সেখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে সেখানে ধোঁয়া উঠে যায়, এবং আমাদের ওখানে যারা শ্রোতারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। যারা জুলাইয়ের পতিত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি, সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখানে থাকতেন তার কাছেই জানতে চাইতাম। কিন্তু যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নেই, এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, এবং আমাদের নির্বিঘ্ন
সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি মাননীয় 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 সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন। আর এখানে কোনো বিতর্কের অবকলন করার প্রয়োজন নাই। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই। আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে। জি, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার অবতারণা করেছেন, নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার এই আশ্বাস দেওয়ার জন্যে। না, যথেষ্ট কথা হচ্ছে। সরকারি দল থেকে মন্ত্রী একজন জবাব দিয়েছেন। এখন আমি আইন প্রণয়ন কার্যাবলীতে যেতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচির অনুযায়ী একল বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি এখন বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন, বরিশাল ৩, তাকে কার্যপ্রণালী বিধি ২১১ বিধির ১ উপবিধি অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সম্পর্কে বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ বিশেষ কমিটি কর্তৃক পরীক্ষিত রিপোর্ট আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ ২৮শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ বৈঠক উত্থাপিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ পরীক্ষাকরণ সম্পর্কিত বিশেষ কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন কার্যপ্রণালী বিধি ২১১ বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি ৩০/৬/২০২৬ খ্রিস্টাব্দ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিল পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি নিজে জয়নুল আবেদিন ১২১ বরিশাল ৩, সালাউদ্দিন আহমেদ ২৯৪, কক্সবাজার ১, মোহাম্মদ আসাদুজ্জামান ৮১, ঝিনাইদহ ১, মোহাম্মদ আব্দুল বারী ৩৫, জয়পুরহাট ২, মোহাম্মদ নওশাদ জমির ১, পঞ্চগড় ১, ফারজানা শারমিন ৫৮, নাটোর ১, মোহাম্মদ মুজিবুর রহমান ৫২, রাজশাহী ১ এবং GM নজরুল ইসলাম ১০৮, সাতক্ষীরা ৪। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য বিশেষ কমিটির মাননীয় সদস্যগণকে, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের
সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কমিটির অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় বিরোধী দলের নেতা কিছু বলতে চাচ্ছিলেন নাকি আপনার হয়ে রফিকুল ইসলাম সাহেব বলবে? বিরোধী দলের নেতা বলতে চান নাকি না? আগে বিরোধী দলের নেতাটা শুনি। রিপোর্ট উপস্থাপিত হয়ে গেছে, বিরোধী দলের নেতাটা শুনি, তারপরে আপনি পয়েন্ট অফ অর্ডার থাকলে দাঁড়াতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যত দেশে একমাত্র টারশিয়ারি লেভেল হসপিটাল ছিল, যেটাকে আগে আমরা পিজি হসপিটাল বলতাম। পরবর্তী পর্যায়ে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে এবং এই সংসদে নামের একটা অ্যামেন্ডমেন্ট করেছে। বর্তমানে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং সারা দেশে কার্যত এখনও একটি, যদি আরও অনেকগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, তার কিছু একাডেমিক কার্যক্রম চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার কার্যক্রম সেরকম প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় এটাকে যদি আমরা লাভজনক এবং অলাভজনক, এখানে বলা হয়েছে প্রফিট নন প্রফিট কনসার্ন, কিছু শেয়ারিং এখানে করা, যেখান থেকে ইনকাম জেনারেট করে এইটার প্রয়োজনেই ব্যবহার করা। যাদের এবিলিটি আছে তারা টারশিয়ারি লেভেল কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওখানে চিকিৎসা নেয়। আরও যাদের বেশি আছে তারা দেশের বাইরে চলে যায়, কিন্তু যাদের নাই তাদের ঠিকানা এটা। এখন যখন এখান থেকে এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এই সংসদে এই সেশনেই আমরা বাজেট পাশ করার সময় জনগণের চিকিৎসা ব্যয়, পকেট মানি যাতে আরও কমানো যায়, এই জন্য অনেকগুলা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সবাই সমর্থন করেছি। কিন্তু এর সেন্সটা হচ্ছে এর বিপরীত। এখন যে বিলটা আসতেছে, এখানে কিন্তু চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 2 নম্বর হলো, যদি এই ধরনের কোনো কোম্পানি এখানে শেয়ার করতে আসে, তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, পরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? জি বলুন, মাইক দেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিশেষ কমিটির মাননীয় সভাপতি এই বিলটা এখানে উত্থাপন করেছেন এবং এই কমিটির আমি একজন সদস্য, কিন্তু আমার নাম উপস্থিত অনুপস্থিত কোনোটার মধ্যেই নাই। আপনি কি উপস্থিত ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। পয়েন্ট অফ অর্ডার হলো এটাই আমার, যে সকাল 10টায় মিটিং, 10টা 19 মাননীয় সভাপতি এই কমিটির জয়নাল আবেদিন সাহেবের পিএস পরিচয়ে আমাকে ফোন করে যে স্যার আজকে তো মিটিং ছিল। তা আমি বললাম যে কিসের মিটিং? তো বলে যে বিশেষ কমিটির মিটিং। বললাম আমি তো আগে থেকে জানি না, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে। তো আমি পরে দেখলাম যে মেসেজ কখন দিছে, মেসেজ দিয়েছে 9টা 19। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কমিটির মিটিংয়ের
খবর কি মেসেজে হয়, তাও আবার 9টা 19 মিনিটে 10টায় হলো মিটিং। তো আসলে আমার পক্ষে তো প্র্যাকটিক্যালি উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তা আমি মাননীয় এই কমিটির সভাপতির কাছে জানতে চাই যে আমাকে খবর দেওয়া হলো না কেন যথাসময়ে, বসুন। আমি যে কারণে আমি উপস্থিত হতে পারলাম না। মাননীয় সদস্য দয়া করে বসুন। আমি এই কমিটির যিনি সভাপতি তাকে ভবিষ্যতে এই ধরনের ব্যাপারে যাতে প্রত্যেক সদস্যকে যথেষ্ট সময় দিয়ে নোটিফাই করা হয় সে ব্যাপারে যত্নবান হওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনি সরাসরি তার সাথে আলাপ করতে পারতেন, সংসদেও মানে বাইরেও একটা কীরকম ধারণা হবে যে একটা মিটিংয়ে নোটিশ দেওয়া হয় না। তো আপনি সরাসরি তার কাছ থেকে জানতে চান। যাই হোক, ভুলভ্রান্তি হতেই পারে, ভবিষ্যতে যাতে না হয় এই ব্যাপারে বিশেষ কমিটির সভাপতিকে আমি অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে তারা নিশ্চয়ই কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ। আপনার কনসার্নটাও নোটিফাইড, ভবিষ্যতের জন্য তারা যাতে কেয়ারফুল হয় এটা তো বলেছি। এখন তো আর ক্লক ব্যাক করে পিছনে যাওয়া যাবে না, মিটিং হয়ে গেছে, বাকিরা তো উপস্থিত ছিল। যাই হোক, আপনার ব্যাপারে হয়তো আপনাকে নোটিফাই করা হয় নাই, সেই জন্য আপনার প্রয়োজন হলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026। আমি এখন 75(1) বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপনের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপন করিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন 77 বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সম্পর্কে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটিতে সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করছি এবং সেই সাথে 3 দিন কার্যদিবসের মধ্যে সম্পাদন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠক দিবসের মধ্যে সংসদের রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।
আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আহসানুল হক মিলনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসান হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকরণ সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অনেক সময় মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন কয়েকজন মাননীয় সদস্য। তাদেরকে আমি আহ্বান জানাবো। সময় 2 মিনিট। প্রথমে বক্তব্য রাখবেন শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম। আমি একটু পেছনে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন নিম্নলিখিত সদস্যবৃন্দ: জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আব্দুল আলিম, বাগেরহাট 4, আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1 এবং মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16 এবং মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কে আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। এখন আমি নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থাৎ বাছাই কমিটির প্রস্তাবটা দেবেন এবং সাধারণ নীতি সম্পর্কে বলবেন। সময় 2 মিনিট। প্রথমে আহ্বান জানাচ্ছি জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 এটা আসলে অত্যন্ত একটা সুন্দর বিল। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর এহসানুল হক সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয়, 4 দলীয় জোটের আমলে যখন বিশেষ করে তৎকালীন সময়ে নকলের উৎসব হতো, প্রশ্নপত্র ফাঁস হতো এবং পরীক্ষা কেন্দ্রে একটা হসপস অবস্থা হতো, তখনকার দিনে উনি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে, তখন উনি স্টেট মিনিস্টার ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর উসমান ফারুক, তৎকালীন মন্ত্রী মহোদয়। তখন উনি নকল প্রতিরোধ করেই সারা বাংলাদেশে নকলবিহীন পরীক্ষার নজির স্থাপন করেছিলেন 4 দলীয় জোটের আমলে, যখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। আজকে উনি বিলটা এনেছেন। এটার সাথে সম্পর্ক হলো স্টুডেন্ট যারা প্রশ্ন করেন তারা, আর যারা প্রেসে থাকেন তারা, আর পরীক্ষার হলে যারা ডিউটি করেন ওনারা। এরপরে হচ্ছে পাবলিক যারা পরীক্ষার কেন্দ্রে এসে উপস্থিত হয়ে 144-কে অমান্য করে একটা হসপস অবস্থার সৃষ্টি করেন ওনারা। তো আজকে এই বিলটাতে উনি এই সব কিছুকে কভার করেছেন, কিন্তু শাস্তি যেটা দিয়েছেন আর স্টুডেন্টদের উপরে উনি যেটা শাস্তির বিধান করেছেন, কিন্তু যারা পরীক্ষার হলে থাকবেন আর প্রশ্নপত্র যারা আউট করবে এবং তাদের শাস্তির ব্যাপারে আমি যতটুকু পড়ে দেখেছি, যদি আমার ভুল না হয় মাননীয় মন্ত্রী,
আমি টোটাল পড়ে দেখেছি ইংরেজিতে যেটা আপনি করেছেন। এইখানে আপনি নন বেলেবল সেকশন করেছেন আর 5 ইয়ার্স শাস্তির ব্যবস্থা করেছেন, কিন্তু এটা স্টুডেন্টদের ব্যাপারে করেছেন। বাট যারা পরীক্ষার হলে থাকবে আর যারা 144 অর্থাৎ আমাদের পরীক্ষার সীমা। মাননীয় সদস্য জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পাবলিক এক্সামিনেশনস অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই সংসদে উপস্থাপন করেছেন। আমরা বিলটা মোটামুটি তার বিভিন্ন দিক পর্যালোচনা করে আমরা লক্ষ্য করেছি বিলটা অবশ্যই ভালো। দেশে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ত্বরান্বিত করার জন্যে এরকম একটা বিলের প্রয়োজন ছিল। কিন্তু এখানে মাননীয় স্পিকার, আমাদের মাননীয় এমপি শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন যে অপরাধটা কারা করে, প্রশ্নপত্র কারা ফাঁস করে, পরীক্ষার খাতা রেজাল্ট টেম্পারিংয়ের পেছনে কারা দায়ী। আসলে যারা দায়ী তারা তো বড় অপরাধী, আর সেটাকে যখন ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার খাতায় লিখতে যেয়ে কিছু অপরাধ করে বসে, সে অপরাধের পিছনে এখানে আইনের বেশ কঠোরতা অবলম্বন করা হয়েছে বলে এখানে বোঝা যাচ্ছে। তা আমি মনে করি যে রাঘব বলদেরকে মানে ধরাছোঁয়ার বাইরে না রেখে ছাত্র শিক্ষার্থীদেরকে যে শাস্তি বিধান করা হয়েছে এটা একটু সুযোগ সহজ করা যায় কিনা। নন বেলেবল কিছু সেকশনও দেওয়া হয়েছে, এটাও একটু কঠিন বলে মনে হয়। তা আমার মনে হয় এই দিকটাকে সামনে রেখে বিলটা যেহেতু শিক্ষার জন্য ভালো, সেজন্যে সংশোধিত আকারে করা যায় কিনা এ বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তী বক্তা রুমিন ফারহানা। জনাব মাননীয় সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 যে বিলটা এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। মাননীয় স্পিকার, পরীক্ষায় অশুদ্ধভাবে প্রশ্ন ফাঁস, জালিয়াতি, অনিয়ম রোধ করা রাষ্ট্রের একটি দায়িত্ব। একটি মেধাভিত্তিক সমাজ গঠনের জন্য কঠোর আইন অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু কঠোর আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে এমনটা ভাবার সুযোগ নেই। মাননীয় স্পিকার, এই আইনটি 1980 সালের আইন সংশোধন করে দেখেছে, এর মধ্যে 1 থেকে 14 নম্বর ধারার 12টি ধারার পরিবর্তন আনা হয়েছে। এখানে শাস্তি বৃদ্ধি, অপরাধের পরিধি সম্প্রসারণ এবং তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ দেখা যায়। মাননীয় স্পিকার, আমরা নীতিগতভাবে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন করি, তবে একটি বিষয়ের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমত প্রশ্ন ফাঁসের মূল হোতাদের বিরুদ্ধে অতীতে কতজনের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেই প্রশ্ন আজও রয়ে গেছে। মাননীয় স্পিকার, আইনের কঠোর হয়েছে কিন্তু বাস্তবায়ন দুর্বল হলে আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংগঠিত অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ফরেনসিক তদন্তের ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। শুধু শাস্তির বিধান বাড়িয়ে প্রযুক্তি নির্ভর অপরাধ দমন করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, এজন্য আমাদেরকে একটি দেখতে হবে আইনের প্রয়োগের ক্ষেত্রে যেন। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন থেকে সকল সদস্যই 2 মিনিট করে বলবেন। পরবর্তী বক্তা শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 28শে জুন তারিখে আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী পাবলিক অ্যামেন্ডমেন্ট অফেন্স আইন 2026 এই মহান সংসদে উত্থাপন করেন। দেশের পাবলিক পরীক্ষাসমূহ নকল, প্রশ্নপত্র ফাঁস, সনদপত্র বিভিন্ন ধরনের অনিয়মের প্রতিরোধে দীর্ঘ 45 বছর পর 45 বছরের পুরনো আইন পরিবর্তন করে উনি সংসদে এটা উত্থাপন করেছেন। এটা অত্যন্ত জরুরি
একটি বিষয়। আমি আশা করি এটা সংসদে পাশ হবে। আমি আমাদের শিক্ষামন্ত্রীকে এই একটি আইন সংসদে উত্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, বিগত আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থায় এতই অধপতন ঘটিয়েছেন, আত্মীয়করণ করে বিভিন্ন জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসিয়ে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। দেশের এই পরীক্ষা প্রশ্নপত্র পাশ করার ক্ষেত্রে আমরা অভ্যাসের দাস। সবাই আশা করে থাকতো প্রশ্নপত্র পাওয়া যাবে, লেখাপড়া করার দরকার নাই। প্রত্যেক পরীক্ষার আগে দেখা গেছে বাজারে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। অতএব আমাদের শিক্ষামন্ত্রী যে আইনটি সংসদে উত্থাপিত করেছে এটা অত্যন্ত জরুরি, এবং এই আইনের ক্ষেত্রে পরীক্ষাপত্রে যাতে ডাটাবেস, বিভিন্ন মোবাইল ফোন এইসব প্রতিরোধকল্পে যে আইন সংশোধনী আছে এটা অত্যন্ত জরুরি। আমি আশা করি সংসদে এই আইনটি পাশ হবে এবং জনমত যাচাইটা প্রেরণ করা হোক। এবং আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই এই আইনটি সংসদে উত্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী যে বিলটি এনেছেন নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ, এই জন্য যে 1980 সনে যে আইনটি করা হয়েছিল তখন তো সাইবার অপরাধ ছিল না। এখন সাইবার অপরাধের এই যুগে অবশ্যই এই আইনটি সংশোধন হওয়া প্রয়োজন, একান্তই প্রয়োজন। তবে কিছু বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে প্রযুক্তি এবং সাইবার অপরাধ একটা জটিল বিষয়। এটাকে আরও স্পষ্ট করা, এখানে অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট করা প্রয়োজন। এরপরে হচ্ছে এর সঠিক প্রয়োগ এবং শিক্ষার সাথে যুক্ত সব পক্ষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই জন্য এই বিলটি আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে বলে আমি মনে করি। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর মতো বিষয়গুলো কিভাবে সংজ্ঞায়িত হবে এবং ডিজিটাল ফরেনসিক প্রমাণ ছাড়া যদি কাউকে সরাসরি অপরাধী সাব্যস্ত করা যাবে তা আরও স্পষ্ট করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনেক সময় এই আইনের বলে সাধারণ শিক্ষার্থীরাও এইখানে এফেক্টেড হতে পারে, সেই দিকে অবশ্যই নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি। পাশাপাশি পূর্বে এটা 10 বছরের কারাদণ্ডের বিধান ছিল এবং 1 কোটি টাকা জরিমানার বিধান ছিল, সেখান থেকে 5 বছরের সাজা রাখা হয়েছে। তো আমি বলতে চাই শুধু আইন করলেই হবে না, এই আইনের যথাযথ প্রয়োগ। এবং আমরা দেখেছি অতীতে 21 সন পর্যন্ত 200টি মামলা হয়েছে, সেখানে মাত্র 45টি সমাধান হয়েছে। তো এই বিষয়টি আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য একে মোশাররফ হোসেন। সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে, আপনি তো খুল্লা ইউজ করছেন। অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না, এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি। এখন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে নীতিগতভাবে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি একমত। বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা প্রয়োজন, কিন্তু বিলটি তড়িঘড়ি করে পাশ করলে বিল সম্পর্কে জনগণ জানতে পারবে না। তাই বিলটি পাশ করার পূর্বে সময় দেওয়া প্রয়োজন। এ কারণে 2026 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই,
এই যে বিলে শাস্তি বিধান রাখা হয়েছে, অতীতেও শাস্তি ছিল, অতীতে শাস্তির বিধান অনেক বেশি ছিল, কিন্তু পরীক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। এবং আমাদের যে লেখাপড়ার সূচক দেখানোর জন্য পরীক্ষায় পাশ করে দেওয়া হতো এবং অবাধে নকল চলতো। সুতরাং আমরা মনে করি যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলো, রাজনৈতিক অনুকূল পরিবেশ দরকার এটা নিয়ন্ত্রণের জন্য। যেমনিভাবে এবার আমাদের আনামা এহসানুল হক মিনাল মহোদয়, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি ঘোষণা দিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন সারা বাংলাদেশের নিশ্চিদ্র নিরাপত্তায় পরীক্ষা বাস্তবায়িত হচ্ছে, কোনো ধরনের অনিয়ম লক্ষ্য করিনি। সুতরাং দরকার হচ্ছে রাজনৈতিক আনুকূল্য, সেই রাজনৈতিক আনুকূল্য নিশ্চয়তা দিলেই আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের বিশেষ করে 1 থেকে 14 পর্যন্ত আমি পড়ে দেখেছি। বিলের উদ্দেশ্য ও কারণের সাথে আমি নীতিগতভাবে একমত। বিলটি পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং এটা পাশও হয়ে যাবে, কিন্তু বিল সম্পর্কে, বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে জানানোর প্রয়োজন মনে করছে। তাই আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে যেহেতু অনেক সময় আছে, এই সময়টা জনগণকে দেওয়া উচিত। সে কারণে আমি জনমত যাচাইয়ের জন্য কমিটিতে প্রেরণের প্রস্তাব নোটিশ করছি। বিগত সরকারের সময় দীর্ঘ সময় পাওয়ার কারণে, তাদের দীর্ঘ 17 বছরে ক্ষমতায় থাকার কারণে প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে। এটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে সময়ের প্রয়োজন। সে কারণে আমি মনে করি আগে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দিয়ে পাঠদান করা, হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে চাপ দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না। মাননীয় শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাবো, বিশেষ করে নকল প্রতিরোধে এবং প্রশ্নপত্র ফাঁসে। আমার কুষ্টিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস আজ থেকে প্রায় 8 মাস আগে, এটা এখনও পর্যন্ত কোনো সুরাহ হয়নি। গত পরশুদিন আমি সিভিল সার্জন অফিস এবং ওখানকার যারা দায়িত্বে আছে তাদেরকে ডাক দিয়েছিলাম। ওনারা জানিয়েছে যে এর সাথে জড়িত আছে বিশেষ করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক এবং আরও কয়েকজনের নাম তারা জানিয়েছে। আমরা মনে হয় এই শাস্তিগুলো যদি ত্বরান্বিত করা হয় এবং কঠিনভাবে, বিলের 1 থেকে 14 পর্যন্ত, এর 9, 10, 11 এগুলো আরও কার্যকর করা। মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3 প্রস্তাব করিতেছি যে 2026 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের উদ্দেশ্য এবং কারণ অত্যন্ত ইতিবাচক। তবে বিষয়টি হলো যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকার সুদীর্ঘ 17টি বছর যেভাবে এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর করে দিয়ে গিয়েছে, পরীক্ষা ছাড়া পাসের ব্যবস্থা করা হয়েছে। নট অনলি পাস, পরীক্ষা দেওয়া হয়নি কিন্তু জিপিএ 5 পেয়েছে এবং জিপিএ 5ই শুধু পায়নি, মানে এক কথায় কি বলবো, মানে গোল্ডেন 5 যেটাকে বলা হয়েছে, গোল্ডেন 5 পর্যন্ত দেয়া হয়েছে পরীক্ষা ছাড়া। তো শিক্ষার্থীরা জানে যে পরীক্ষা না দিলেই তো জিপিএ 5 পাওয়া যায়, গোল্ডেন 5 পাওয়া যায় মাননীয় স্পিকার। তো যার কারণে আমি মনে করি যে এখনও যেহেতু সেই মানসিকতাটা তাদের এখনও তৈরি হয়নি, এজন্য বিশেষ করে শিক্ষার্থীদের কাছে এটা প্রচার হওয়া দরকার, গার্ডিয়ানদের কাছে এটা প্রচার হওয়া দরকার
এটা যদি ভালো করে প্রচার হয় তাহলে ইনশাল্লাহ আগামীতে নকল মুক্ত হবে ইনশাল্লাহ। এবং নকল মুক্ত পরীক্ষা চলছে, তবে ওরা একটু কষ্ট পাচ্ছে যে আমরা যদি আগে জানতাম যে কি এইভাবে নকল হবে না, আগের মতোই বোধহয় হবে। তো ওরা আসলে এটা জানাটাই স্বাভাবিক, ওরা কচি মন, এই জন্য মাননীয় পরবর্তী বক্তা আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিলটি মূলত আমি সংশোধনের জন্য, জনমত যাচাইয়ের জন্য এবং বাছাইয়ের জন্য প্রেরণ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এখানে শুরুতেই আমার কাছে মনে হয়েছে যে বিলটি কি প্রিভেন্টিভ নাকি কিউরেটিভ, এই বিষয়টি ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি ছিল। বিশেষ করে অপরাধ হওয়ার আগেই কিভাবে প্রশ্নপত্র নিরাপদ রাখা যায় সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি জরুরি। এখানে নতুন করে যে সংশোধনীটি আনা হয়েছে, বিশেষ করে ডিজিটাল সেক্টরকে কেন্দ্র করে, তাহলে আমরা যেভাবে এখন প্রযুক্তির ক্ষেত্রে আগাচ্ছি, আজকে একজন মাননীয় সদস্য এআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শুরুতে, সেই জায়গায় কিন্তু আমাদের দিনকে দিন এমন হচ্ছে যে আমরা ডিজিটালি পরীক্ষা নিব, একটা সময় এরকম আসবে যে আমাদের ছেলেমেয়েরা সবাই অনলাইনে বসেই পরীক্ষা দেবে। সেই জায়গাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ এনক্রিপ্টেড ডিজিটাল প্রশ্নপত্র ব্যবস্থা কি করে আমরা বাস্তবায়ন করব, মাল্টি ফ্যাক্টর অ্যাক্সেস কিভাবে নিশ্চিত করব, প্রশ্নপত্রের ডিজিটাল ট্র্যাকিং বা ওয়াটারমার্ক নিরাপত্তা অডিট কিভাবে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি এখানে আইনের সীমা পরিসীমা, বিচার ব্যবস্থা যেটা রাখা হয়েছে, শাস্তির বিধান, সেটা বাস্তবায়নের সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়নি আইনে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা কি, সেই বিষয়টিও এখানে আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি স্পেসিফাই হওয়াটা জরুরি। এবং সব মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে যেহেতু সময় বাস্তবতার নিরিখে ডিজিটালাইজেশন হয়েছে ব্যাপকভাবে, এই বিষয়টি কোনোভাবেই অস্পষ্ট যেন না থাকে, তার জন্য যাচাই বাছাই হওয়া দরকার এবং জনমত যাচাই হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4 আপনি বলেছেন। পরবর্তী বক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এটা জনমত যাচাইয়ের জন্য 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, আধুনিক তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে 1980 সালের তৎকালীন পাবলিক পরীক্ষার সে অপরাধের আইন, আজ থেকে 45 বছর পূর্বের আইন সংশোধন করা এখন সমঅভিযোগের সিদ্ধান্ত। পেশির সরকার আমলে বিকেশের সরকার ছিল, ভোটবিহীন সরকার ছিল, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, অটো পাস দিয়ে, নকল অ্যাভেলেবেল করে এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। সেজন্য আজকের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস, তার সাথে সম্পৃক্ত নকল সনদ, জাল সনদ থেকে শুরু করে ডিজিটাল সিস্টেম ইউজ করে যারা এই সমস্ত অপরাধ সংগঠন করে তাদের জন্য 5 বছর কারাদণ্ড এবং জরিমানা শুদ্ধ যে আইন করা হয়েছে, এটা অত্যন্ত উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দীর্ঘ পিরিয়ডের পর যেহেতু নতুনভাবে এই আমাদের আইনটি সংশোধন করা দরকার, এটা জনমত যাচাইয়ের জন্য, আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আরও সুচারুরূপে গৃহীত হওয়ার জন্য, মাস পিপলের কাছে পূর্ণাঙ্গভাবে প্রসারিত হওয়ার জন্য, এদেশের ছাত্র জামাত সর্বোচ্চ সতর্ক হওয়ার জন্য, গার্ডিয়ান এবং শিক্ষক পিটিএ সহ সকলে যাতে সচেতন হয়, এটা জনমত জরিপের জন্য আরও কিছু আমার মনে হয় সময় দিলেই এটা এই বিলটি প্রসারের জন্য অত্যন্ত উপযোগী হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী 1।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সফর সঙ্গী হতে না পারলেও আমরা অনলাইনে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো সফর করে এসেছেন, ওয়েলকাম আপনাকে। তবে মাঝে মধ্যে হাত উত্তোলন করলে আমাদেরকে একটু সুযোগ দিয়ে সফর সঙ্গী না বানালেও। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী পাবলিক এক্সামিনেশনস অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজিতে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এর পরিপ্রেক্ষিতে আমরা হাদিসের একটা ভাষা যদি নিয়ে আসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা সহজ করো, কাঠিন্য করো না, আর শুভ সংবাদ প্রদান করো, আশাহত করো না। আমি মনে করি বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে নীতিগতভাবে আমি একমত। মাননীয় মন্ত্রী বিলটি উত্থাপন করেছেন পাশের জন্য, তা পাশও হয়ে যাবে, কিন্তু বিল সম্পর্কে জনগণকে জানানো প্রয়োজন। কিন্তু সে কারণেই আমি বিল সম্পর্কে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব রেখে নোটিশ দিয়েছি। আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে বিল সম্পর্কে জনগণকে জানানোর জন্য বিল পাশের সময় দেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আধুনিক প্রশ্ন পাশের নতুন কৌশল কিছু দিক রয়েছে, এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার এবং ছাত্রদের উপরে এই আইন কঠোর না করে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর আইনের ব্যবস্থা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যে আইনটি পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026, এই আইনের জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাবনা পেশ করেছি। তার সপক্ষে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, আমরা এখান থেকে যে আইন পাশ করি, কিন্তু দেশের জনগণ সেই আইন সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল না থাকার কারণে এই অফেন্সগুলো প্রায়ই সংগঠিত হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় সংশোধন করে থাকি আইনের, এই আইনটি কঠিন করা হলো না সহজ করা হইল, জনগণ এইগুলো জানতে পারে না, যার কারণেই জনগণ অজ্ঞ থেকে যায়, আইনের ব্যত্যয় ঘটতে থাকে। এই কারণে বৃহৎ বড় পরিসরের এই জনগোষ্ঠীকে সচেতন করার স্বার্থে প্রত্যেকটি আইন জনগণের কাছে যদি আমরা জনমত যাচাইয়ের জন্য পাঠাই এবং সেটা যদি সঠিক তার ব্যাখ্যা সব উপস্থাপন করতে পারি, তাহলে জনগণের ব্যাপারে সবার সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই আইন প্রতিপালনের ক্ষেত্রেও আমরা এর কার্যকারিতা লক্ষ্য করতে পারবো। মাননীয় স্পিকার, এই আইনটি উত্থাপন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু পাশাপাশি মাননীয় স্পিকার, এটাকে একটু কঠিন করার জন্য আইনটি পাশ করা হলো না সহজ করার জন্য পাশ করা হলো, এটাও প্রশ্ন। মাননীয় স্পিকার, এখানে যে অপরাধগুলোর কথা লেখা ছিল, প্রথম যখন আইনটি পাশ হয় 1980-তে, তখন এখানে যেটা আমরা সেকশন 4-এ যে অপরাধের শাস্তি ছিল, যেখানে প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্র বিতরণের জন্য যে শাস্তি ছিল 10 বছর, সেটাকে কমিয়ে 5 বছর করে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মাননীয় স্পিকার, সেকশন 8-এ যেখানে বলা হচ্ছে যে কেউ প্রক্সি পরীক্ষা দিলে সেখানে 10 বছর শাস্তির বিধান ছিল, সেটা কমিয়ে 5 বছর করে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, যারা অফিসার্স লেভেলের আছে, যারা এর সাথে সম্পৃক্ত থাকে, তাদের শাস্তিকে সেখানে জায়গায় রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এটাকে কগনিজেবল করা হয়েছে, কিন্তু এটাকে নন বেলেবল করা হয় নাই। এই অবস্থা বিবেচনায় এইটা জনগণের জন্য কতটুকু পারফেক্ট হবে এবং এখান থেকে শিক্ষিত এবং মেধাবী জাতি গঠন হবে কিনা সেটা যাচাইয়ের জন্যই এটা জনমত জরিপ হওয়া প্রয়োজন। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মোহাম্মদ মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং এই বিলটির সাথে সাথে জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আইনটি অনেক ভালো, অনেক সুন্দর। আমি একজন শিক্ষক হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই, ভালো আইনের সুফল পেতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার।
আমরা দেখতে পাই পরীক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের লোককে পাশ করিয়ে নিয়ে আসার জন্য পরিবেশকে নষ্ট করা হয়ে থাকে অনেক জায়গায়। এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাব করতে চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষার ভেন্যু থাকে, কেন্দ্র থাকে, সেখানে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় পরীক্ষা চলাকালীন সময়ে। এই জন্য আমি প্রস্তাব করব প্রত্যেকটা উপজেলায় সুইটেবল প্লেসে একাধিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করার জন্য, সেখানে পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র এই জন্যই আপনার অবকাঠামোগত কিছু স্থাপনার দরকার, যাতে করে শুধুমাত্র পাবলিক পরীক্ষাগুলো এখানে নেওয়া যায়। সেখানে জন্য আলাদা একটা কর্তৃপক্ষ, একটা অথরিটি তৈরি করা যেতে পারে। মাননীয় স্পিকার, আজকে যে বিলটি এখানে নিয়ে আসা হয়েছে, আমাদের ছাত্ররা এই বিলটি সম্পর্কে অবগত হওয়া দরকার, যাতে করে ছাত্ররা প্রিপারেশন নিতে পারে যে সেই ফ্যাসিস্ট আমলের যে পরীক্ষার চিত্র, পরীক্ষার পরিবেশ, এই পরিবেশ আর সামনে পাওয়া যাবে না। এই জন্য জনমত যাচাইয়ের জন্য আমি অনুরোধ করছি যে সময় দেওয়া হোক, ছাত্রদের কাছে পৌঁছক, অভিভাবকদের কাছে এই মেসেজটা পৌঁছক যে নতুন আইন তৈরি হয়েছে, এখন আর পূর্বের সেই পরিবেশ থাকবে না, ফ্যাসিস্ট আমলের পরীক্ষার পরিবেশ এই দেশে আর থাকবে না। এই জন্য আমি জনমত যাচাইয়ের জন্য বিলটি পেশ করার জন্য, জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী, আর 3 মিনিট পর আজান হবে। আপনি যদি 1 মিনিটে এর জবাব দিতে পারেন, তাহলে মাগরিবের বিরতিতে যাওয়ার আগে আমরা বিলটা পাশ করতে পারি। আপনি কি দীর্ঘ সময় লাগবে না 1 মিনিটেই জবাব দিতে পারবেন? শেষ করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অত্যন্ত আনন্দিত যে এই মহান সংসদে প্রত্যেক মাননীয় সংসদ সদস্য, সরকারি এবং বিরোধী দলের সকলেই এই বিলটিকে সাদরে ওনারা গ্রহণ করেছেন এবং ওনারা আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলের অঙ্গীকার রয়েছে এবং সেই কারণেই এই বিলটিকে নিয়ে ব্যাপক আলোচনা ওনারা করেছেন। বিলটি মূলত 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাবলিক পরীক্ষা কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। মাননীয় সংসদ সদস্যগণ বলছেন যে এটাকে যাচাই বাছাই করতে দেওয়া হোক। আসলে আইন একটি ছিল এবং পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি নোট নিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা যা যা বলেছেন এই বিষয়গুলি কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তবে 10 বছর সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে, সেটা সত্য, বাট বাকি সবগুলোই আপনাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার এজ জুবিনাইল হলে যেটা হয় সেটাও করা হয়েছে। সব কিছুই সুনিপুণভাবে আমরা চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব যাচাই বাছাই করে সময় আমরা কালক্ষেপণ না করে, আপনার কয়েকদিন আগেও একটি পরীক্ষার সময় 8 জন শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, আমরা সেগুলি ব্যবস্থা করেছি। এই আইনের কারণে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম সে হয়তো আজকে বেল নিয়ে চলে আসছে। এই আইনটি যদি আজকে পাশ করা হয়, আগামীকাল থেকে এই আইনটি স্টিপুলেট করা হবে এবং আশা করছি এই যাচাই বাছাই ছাড়াই মাননীয় স্পিকার আপনি আজকে এই বিলটি অর্থাৎ পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্সের অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটির প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে
পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, আপনি বিলটি প্রস্তাব করার পাশ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি ডক্টর আনম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, এই আনিত বিল পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।